নমস্কার বন্ধুরা, এমসিকিউ পার্ট 1-এ আমরা এই চ্যাপ্টার সম্পর্কিত 20টি প্রশ্ন আলোচনা করেছি। আজ আমরা এমসিকিউ পার্ট 2-তে এই চ্যাপ্টার সম্পর্কিত আরও 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। পিয়াজে, কোহেলপার্ক এবং ভাইগটস্কির বিভিন্ন যে এমসিকিউগুলো প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1, নির্মিতিবাদে, নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজম, তাই তো? অপশন দেখো, ব্যক্তিগতভাবে জ্ঞানার্জনে বিশ্বাস করে। বি দেখো, শিক্ষার্থী সক্রিয়ভাবে নতুন জ্ঞান সংগঠনে গুরুত্ব আরোপ করে। এটা তো ঠিক, সক্রিয়ভাবে নতুন জ্ঞান সংগঠনে কিন্তু নির্মিতিবাদ গুরুত্ব আরোপ করে। সি দেখো, নতুন জ্ঞান সংগঠনে পূর্ব অভিজ্ঞতা এবং জ্ঞানমূলক সংগঠন ক্রিয়াশীল হয়। এটাও ঠিক। তাহলে এ যে অপশনটা, এটা একটু এক্সপ্লেনেশনের দরকার আছে। একটা গ্রুপে বা দলে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভাইগটস্কি গুরুত্ব দিয়েছিলেন। তিনি ভাষার মাধ্যমে সমাজের সঙ্গে মিথস্ক্রিয়া ঘটা এবং এই মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষণের উপর গুরুত্ব দিয়েছিলেন। তাহলে যখন দল গঠনের মাধ্যমে শিক্ষার্থীরা শিখছে, তখন কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী নিজের মতো করে শেখে। তাহলে আমরা এই যে ব্যক্তিগতভাবে জ্ঞানার্জনে বিশ্বাস করে, এটাকেও আমরা সঠিক বলতে পারি। তাহলে এক্ষেত্রে আনসার হবে ডি, উপরের সবগুলিকেই বিশ্বাস করে নির্মিতিবাদ। কোয়েশ্চেন নাম্বার 2, নিম্নে উল্লিখিত কোন মনোবিজ্ঞানী নির্মিতিবাদী বলে পরিচিত নন? দেখো অপশন কি কি দেওয়া আছে। ভাইগটস্কি, ব্রুনার, স্কিনার এবং হাল। আমরা জানি ভাইগটস্কিকে সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট বা সামাজিক নির্মিতিবাদ বলা হয়, ব্রুনারকে কগনিটিভ কনস্ট্রাকটিভিস্ট বলা হয়, হালকেও নির্মিতিবাদী বলা হয়। তাহলে এক্ষেত্রে কোয়েশ্চেন ভালো করে দেখবে, নির্মিতিবাদী বলে পরিচিত নন স্কিনার। সি অপশন কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 3, নিচের কোনটি নির্মিতিবাদের নীতি নয়? খেয়াল করবে, নীতি নয় বলেছে কিন্তু, তাই তো? অপশন দেখো, শিক্ষার্থী জ্ঞানের সক্রিয় সংগঠক। এটা তো নির্মিতিবাদ তাই বলছে যে শিক্ষার্থীরা জ্ঞানের সক্রিয় সংগঠক। বি দেখো, শিক্ষার্থী জ্ঞানের আবিষ্কারক বা জ্ঞানের নির্মাতা। এটাও নির্মিতিবাদের নীতি। সি দেখো, জ্ঞানের বাস্তবতা ও সত্যতার উপর গুরুত্ব আরোপ। না, এটা নির্মিতিবাদের নীতি নয়। তাহলে সি অপশন কারেক্ট হবে। যদিও ডিটা দেখতে হবে, শিক্ষার্থী তার অভিজ্ঞতাকে ব্যাখ্যা করতে নিজেই জ্ঞানকে সংগঠন করে, এটাও নির্মিতিবাদের নীতি। তাহলে নির্মিতিবাদের নীতি নয়, অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 4-এ আসি। পিয়াজেকে কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়? অপশন দেখো, মৌলিক, ট্রাইভিয়াল, ব্যক্তি নির্ভর, সমাজ নির্ভর। আমরা জানি সমাজ নির্ভর নির্মিতিবাদী হচ্ছেন ভাইগটস্কি, সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। ব্যক্তি নির্ভর নির্মিতিবাদী হচ্ছেন পিয়াজে, ভন গ্লেসারফেল্ড, যেটা হচ্ছে র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। ট্রাইভিয়াল কথাটার মানে তুচ্ছ। তাহলে এক্ষেত্রে পিয়াজেকে কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়? না, ব্যক্তি নির্ভর নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়। সি অপশন হলো কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 5, ভাইগটস্কিকে কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়? আমরা এক্ষুনি আলোচনা করলাম। অপশন দেখো, সমাজ নির্ভর, ব্যক্তি নির্ভর, মৌলিক, কোনোটিই নয়। নিশ্চয়ই এখানে আনসার তোমরা সবাই জানো, এ অপশন কারেক্ট। সমাজ নির্ভর নির্মিতিবাদ হচ্ছেন ভাইগটস্কি। কোয়েশ্চেন নাম্বার 6, নৈতিক আচরণ হলো। অপশন দেখো, কোনো সামাজিক গোষ্ঠী নির্ধারিত নৈতিক মান অনুযায়ী আচরণ করা। নিশ্চয়ই এটাকেই নৈতিক আচরণ বলা হয়। বি দেখো, নৈতিক আচরণ সামাজিক গোষ্ঠীর নৈতিক চেতনার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটাও ঠিক। সি, কোনো গোষ্ঠীর সব সদস্যদের মধ্যে যা প্রত্যাশা করা হয়। এটাও ঠিক। তাহলে এক্ষেত্রে কারেক্ট হলো ডি অপশন, উপরের সবগুলিকেই আমরা নৈতিক আচরণ বলতে পারি। কোয়েশ্চেন নাম্বার 7, অনৈতিক আচরণ হলো। অনৈতিক আচরণ এবং নীতিহীন আচরণ দুটো কিন্তু একই নয়, এদের মধ্যে পার্থক্য রয়েছে। ভালো করে দেখো, অনৈতিক আচরণ অপশন, গোষ্ঠী প্রত্যাশিত আচরণ থেকে ব্যতিক্রমী আচরণ। নিশ্চয়ই গোষ্ঠী যেরকম আচরণ প্রত্যাশা করে তার থেকে অন্যরকম যদি আচরণ করা হয়, তাহলে তাকে অনৈতিক আচরণ বলা হয়। এই ধরনের আচরণ অজ্ঞতার জন্য নয়, না বুঝে করা হয় না। অনৈতিক আচরণ হচ্ছে যেটা জেনে বুঝে করা হয়, নীতি বিরুদ্ধ আচরণ, তাকে বলা হয় অনৈতিক আচরণ। সমাজ প্রত্যাশিত আচরণকে অবজ্ঞা করা, ঠিক, এটাও অনৈতিক আচরণ। তাহলে এক্ষেত্রে উপরের সবগুলিকেই আমরা অনৈতিক আচরণ বলতে পারি। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 8, নীতিহীন আচরণ হলো। অনৈতিক আচরণ বুঝলাম, যেটা জেনে বুঝে
নীতি বিরুদ্ধ আচরণ করাটাকে বলা হচ্ছে অনৈতিক আচরণ। কিন্তু নীতিহীন আচরণ কি? না জেনে বা না বুঝে যদি নীতি বিরুদ্ধ আচরণ করা হয় তাকে আমরা নীতিহীন আচরণ বলবো, তাকে কিন্তু অনৈতিক আচরণ বলবো না। অপশন দেখো, সমাজ প্রত্যাশিত নৈতিক আচরণ সম্পর্কে অজ্ঞতার জন্য যদি আচরণ নৈতিক আচরণ থেকে একটু আলাদা হয় তাহলে তাকে নীতিহীন আচরণ বলা হবে। ইচ্ছাকৃতভাবে সমাজ প্রত্যাশিত আচরণের বিরোধিতা করা নয়, ইচ্ছাকৃতভাবে করছে না, অনিচ্ছাকৃতভাবে করছে, তাহলে সেটা নীতিহীন আচরণ। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে করে সেটা অনৈতিক আচরণ। বয়স্কদের অপছন্দের শিশুর আচরণ অধিকাংশ ক্ষেত্রেই অনৈতিক নয়, এটা নীতিহীন। তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি উপরের সবগুলিই ঠিক। নীতিহীন আচরণ বলতে আমরা এ বি সি তিনটিকেই বলতে পারি। কোয়েশ্চেন নাম্বার 9, নিচের কোনগুলি সঠিক? দেখো 1 নম্বরে দেওয়া আছে অনৈতিক আচরণ স্বেচ্ছাকৃত, মানে ইচ্ছা করে করা হয় নীতি বিরুদ্ধ আচরণ। নীতিহীন আচরণ স্বেচ্ছাকৃত নয়, এটা ঠিক। অনৈতিক আচরণ সমাজের পক্ষে ক্ষতিকর, নিশ্চয়ই। নীতিহীন আচরণ কিন্তু নয়, কারণ এটা অজ্ঞতার জন্য বা না বুঝে করা আচরণ। অনৈতিক আচরণ সাধারণত বয়স্করা করে, নীতিহীন আচরণ প্রায়শই শিশুরা করে, এটাও ঠিক। অনৈতিক আচরণ সমাজের বিরুদ্ধে বিদ্রোহ স্বরূপ, সমাজের বিরুদ্ধে বিদ্রোহের জন্য অনৈতিক আচরণ দেখা যায়, নীতিহীন আচরণ কিন্তু সেটা নয়, এটাও ঠিক। তাহলে দেখা যাচ্ছে 1, 2, 3 and 4 চারটেই ঠিক, তাহলে সি অপশন হলো কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 10, নৈতিক বিকাশের ক্ষেত্রে পিঁয়াজে কয়টি পর্যায়ের উল্লেখ করেছেন? অপশন দেখো 2টি, 3টি, 4টি এবং 5টি। আমরা জানি পিঁয়াজের যে নৈতিক বিকাশ সেক্ষেত্রে তিনি 4টি পর্যায়ের উল্লেখ করেছেন। 4টি পর্যায় কি কি? অ্যানোমি, যেটা হচ্ছে 0 থেকে 5 বছর পর্যন্ত বিস্তৃত। এক্ষেত্রে শিশুদের যে আচরণ সেটা নৈতিক মান অনুযায়ী কিন্তু কখনোই নিয়ন্ত্রিত হয় না, এটা তাদের আচরণ দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেটা হচ্ছে আনন্দ, ব্যথা ইত্যাদি। 2 হলো হেটেরোনমি অথরিটি, 5 থেকে 9 বছর, যেটা নিয়ন্ত্রিত হয় বয়স্কদের শাস্তি এবং পুরস্কারের মাধ্যমে। 3 হলো হেটেরোনমি রেসিপ্রোসিটি, যেটা হচ্ছে 9 থেকে 13 বছর, এটা নির্ধারিত হয় দলের সহমতের দ্বারা। আর 4 হচ্ছে অটোনমি, যেটা হচ্ছে 13 থেকে 18 বছর পর্যন্ত। এখানে যুক্তি, ন্যায় বিচার এবং ব্যক্তিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এগুলোই নৈতিক আচরণের প্রধান কারণ বলে গণ্য করা হয়। পরের কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 11, বৌদ্ধিক বিকাশের সঙ্গে নৈতিক বিকাশের সম্পর্কের উপর যে মনোবিজ্ঞানীরা গবেষণা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলেন। তাহলে বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে নৈতিক বিকাশের যে সম্পর্ক, তারপর আমরা জানি 2 জন মনোবিজ্ঞানী গবেষণা করেছেন। পিঁয়াজে তার নৈতিক বিকাশ তত্ত্ব আমরা পেয়েছি এবং কোহেলবার্গ। অপশন দেখো, ব্রুনার এবং পিঁয়াজে না, ব্লুম এবং কোহেলবার্গ না, আশুবেল এবং কোহেলবার্গ না, পিঁয়াজে এবং কোহেলবার্গ, এটা ঠিক। তাহলে অপশন ডি হলো কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 12, পিঁয়াজের মতে নৈতিক বিকাশের ক্রমপর্যায় হলো, এক্ষুনি আমরা আলোচনা করলাম ব্যাপারটা। দেখো, অ্যানোমি, হেটেরোনমি অথরিটি, হেটেরোনমি রেসিপ্রোসিটি, অটোনমি, এটাই হচ্ছে কারেক্ট ক্রম। দেখো বাকিগুলো, বি হচ্ছে অ্যানোমি, হেটেরোনমি রেসিপ্রোসিটি না, এটা 3 নম্বরে আসছে, তাহলে এটা ভুল। অ্যানোমি, হেটেরোনমি অথরিটি, অটোনমি না, অটোনমি 4 নম্বরে আসছে, তাই তো, এটাও তাহলে ভুল। আর ডি অপশনে দেখো প্রথমেই অটোনমি, তাহলে এটাও ঠিক নয়, তাহলে অপশন এ কারেক্ট। পিঁয়াজের মতে নৈতিক বিকাশের ক্রমপর্যায় হলো অ্যানোমি, হেটেরোনমি অথরিটি, হেটেরোনমি রেসিপ্রোসিটি, অটোনমি। কোয়েশ্চেন নাম্বার 13, পিঁয়াজের নৈতিক বিকাশের অটোনমি পর্যায় জ্ঞানমূলক বিকাশের, অপশন দেখো, প্রাক সক্রিয়তা স্তরের সঙ্গে যুক্ত, সক্রিয়তামূলক স্তরের সঙ্গে যুক্ত, যৌক্তিক সক্রিয়তা স্তরের সঙ্গে যুক্ত, ওপরের কোনোটিই নয়। আমরা জানি পেঁয়াজের নৈতিক বিকাশের সর্বোচ্চ পর্যায় হচ্ছে অটোনমি, আর পেঁয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশের সর্বোচ্চ পর্যায় হচ্ছে যৌক্তিক সক্রিয়তা স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ। তাহলে অটোনমি ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তা স্তরের সঙ্গে যুক্ত। কোয়েশ্চেন নম্বর 14, পেঁয়াজের মতে ব্যক্তির নৈতিকতা নিয়ন্ত্রিত হয়, এটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। অপশনগুলো দেখি, প্রথম স্তরে তার আচরণের ফলের দ্বারা, ঠিক। দ্বিতীয় স্তরে সে যে দলে মেলামেশা করে তাদের সহমতের দ্বারা, না, এটা তৃতীয় স্তর, তাহলে এটা ঠিক নয়। প্রথম স্তরে পিতামাতা এবং বয়স্কদের কর্তৃত্ব দ্বারা, না তো, এটাও ঠিক নয়। প্রথম স্তরে নিজের আচরণের ফলের দ্বারা, ঠিক।
দ্বিতীয় স্তরে পিতামাতা এবং বয়স্কদের কর্তৃত্বের দ্বারা, ঠিক, যেটা শাস্ত্রীয় পুরস্কারের দ্বারা নির্ধারিত হয়। তৃতীয় স্তরে যে দলে সে মেলামেশা করে তাদের দ্বারা, এটাও ঠিক। চতুর্থ স্তরে যুক্তি এবং সামাজিক মূল্যবোধের দ্বারা। তাহলে সি অপশন এখানে কারেক্ট, তাই তো? ডি অপশনটাও দেখে নিই একবার। প্রথম স্তরে নিজের আচরণের ফলের দ্বারা, ঠিক। দ্বিতীয় স্তরে যে দলে সে মেলামেশা করে তাদের সঙ্গে সহমতের দ্বারা, না। দ্বিতীয় স্তরটা হচ্ছে পিতামাতা এবং বয়স্কদের শাস্তি এবং পুরস্কারের মাধ্যমে, তাহলে এটা ঠিক নয়। তাহলে সি অপশন কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 15, কোহেলবার্গ নৈতিক বিকাশকে কয়টি পর্যায়ে ভাগ করেছেন? দেখো, এক্ষেত্রে পর্যায় যদি বলে তাহলে আনসার হবে 3টি, কিন্তু যদি স্তর বলে তাহলে আনসার হবে 6টি। কারণ কোহেলবার্গ নৈতিক বিকাশকে 3টে পর্যায়ে ভাগ করেছেন, প্রত্যেক পর্যায়কে আবার 2টো স্তরে ভাগ করেছেন। তাহলে পর্যায় সংখ্যা হচ্ছে 3, কিন্তু কোহেলবার্গের নৈতিক বিকাশের স্তরের সংখ্যা হচ্ছে 6। কোয়েশ্চেন নাম্বার 16, নৈতিক আচরণ শিখনের কৌশলগুলো হলো। দেখো কি কি অপশনে দেওয়া আছে। চেষ্টা এবং ভ্রান্তির মাধ্যমে শিখন, নিশ্চয়ই। প্রত্যক্ষ শিক্ষাদান, এটাও ঠিক। একাত্মবোধের মাধ্যমে, এটাও ঠিক। তাহলে এক্ষেত্রে আনসার হচ্ছে ডি, উপরের সবগুলি হচ্ছে নৈতিক আচরণ শিখনের কৌশল। কোয়েশ্চেন নাম্বার 17, কোহেলবার্গের নৈতিক বিকাশের ক্রম পর্যায়গুলো হলো। পর্যায় তো 3টি আমরা পেলাম, তার মধ্যে অপশনগুলো দেখো। প্রাক প্রথাগত পর্যায়, প্রথাগত পর্যায় এবং উত্তর প্রথাগত পর্যায়, এটাই কিন্তু কারেক্ট আনসার। এটাই হচ্ছে কোহেলবার্গের নৈতিক বিকাশের ক্রম পর্যায়। প্রথাগত পর্যায় 1, প্রথাগত পর্যায় 2, প্রথাগত পর্যায় 3, না, বি অপশন কারেক্ট নয়, এভাবে বলা হয় না। সি অপশন দেখো, প্রথাগত পর্যায় 1, প্রথাগত পর্যায় 2, উত্তর প্রথাগত পর্যায়, না, এটাও নয়। ডিও হবে না, উপরের কোনোটি নয়, সেটাও ঠিক নয়। তাহলে অপশন এ হলো কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 18, নৈতিক বিকাশে কোনটি গুরুত্বপূর্ণ বিষয় নয়? দেখো, জ্ঞানমূলক দ্বন্দ্ব, যেটাকে বলা হয় মোরাল ডাইলেমা, এটা কিন্তু নৈতিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোহেলবার্গ সম্পর্কে পড়ার সময় দেখেছিলাম। জ্ঞানমূলক দ্বন্দ্বের সমাধান ঘটিয়ে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম, এটাও নৈতিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। ভূমিকা গ্রহণের ক্ষমতা বা মোরাল রিজনিং, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় নয় হচ্ছে অনুশীলন, যেটা হচ্ছে অপশন ডি কারেক্ট। এরপর কোয়েশ্চেন নাম্বার 19, কোহেলবার্গের মতে নৈতিক বিকাশের প্রতিটি পর্যায়কে একাধিক স্তরে ভাগ করা যায়, যেমন, এটাও আমরা আলোচনা করলাম যে কোহেলবার্গের মতে নৈতিক বিকাশের পর্যায় হচ্ছে 3টি, প্রতিটি পর্যায়কে 2টি করে স্তরে ভাগ করা যায়। অপশন দেখো, প্রাক প্রথাগত পর্যায়কে 2টি, প্রথাগত পর্যায়কে 3টি, না, এটা ঠিক নয়। বি অপশন দেখো, প্রাক প্রথাগত পর্যায়কে 3টি, এটাও ঠিক নয়। সি দেখো, প্রাক প্রথাগত পর্যায়কে 2টি, প্রথাগত এবং উত্তর প্রথাগত পর্যায়কে 3টি, এটাও ঠিক নয়। তাহলে ডি অপশন দেখো, প্রাক প্রথাগত পর্যায়, প্রথাগত পর্যায় এবং উত্তর প্রথাগত পর্যায়কে 2টি করে স্তরে ভাগ করা হয়। তাহলে ডি অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 20, কোহেলবার্গের নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে নিচের কোনটি প্রাসঙ্গিক নয়? দেখো তো, শাস্তি ও বাধ্যতা, এটা নৈতিক বিকাশের স্তরের মধ্যে প্রাসঙ্গিক। সমাজ প্রত্যাশিত আচরণ, এটাও প্রাসঙ্গিক। সর্বজনীন নীতি, এটাও প্রাসঙ্গিক। তাহলে দেখা যাচ্ছে অনুকরণ, এটা কিন্তু নৈতিক বিকাশের ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়। তাহলে আজ আমরা 20টা প্রশ্ন আলোচনা করলাম। আশা করি তোমাদের কিছুটা হলেও বেসিক জায়গাটা ক্লিয়ার হলো। এরপর আমরা পরের দিন আরও কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টার সম্পর্কে, তারপর পরের চ্যাপ্টারে যাব। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করে নিও। পাশে থেকো। ধন্যবাদ।